উনি। এখন টেকসই উন্নয়ন বৈষম্যহীনের কথাটা হয়তো যেই আন্দোলনের ফলে গণঅভ্যুত্থান এবং সেইটার থেকে এসছে। টেকসই উন্নয়নের বিষয়টি হয়তো অর্থনীতি পুনরুদ্ধারের একটা প্রক্রিয়া। আমাদের অর্থনীতির ভিতরে যে একটা অস্থিরতা ছিল এটাতে তো কোনো সন্দেহ নাই, এবং এই অস্থিরতা অন্তত 2-3 বছর আগের থেকেই তো আমরা এটা প্রকাশ পেয়েছে। অনেক আগের থেকে আমরা বলছিলাম যে ভেতরে কাঠামোগত দুর্বলতাগুলো আছে, যার একটা এখনও খুবই পরিষ্কারভাবে আছে। সেটা হলো যে আমরা বলি সরকারের আর্থিক সক্ষমতা। ইংরেজি শব্দটা একটু ভারী আর কি, যে আপনার ফিসকাল স্পেস আসলে তার কতটুকু জায়গা আছে, হ্যাঁ, আর্থিকভাবে। তো সেইটা একটা বড় চ্যালেঞ্জ। যেই অর্থনীতির ব্যবস্থাপনার ভিতরে যেই শৃঙ্খলা আনতে চাইছেন, সেইটার ফলেও তাকে অনেক ধরনের যে বিভিন্ন বরাদ্দ জায়গায় যে চাহিদার জায়গায় এক্সপেকটেশন যেটা আছে দেওয়ার সুযোগ ছিল, তা না। তো কিন্তু আমি মিন্টু ভাইয়ের সাথে একমত যে যেই কাঠামোটার ভেতরে বাজেট হয়েছে, আমরা বলি আর্থিক কাঠামোর ভেতরে, সেই কাঠামোটা অনেক বছর ধরে ধীরে ধীরে একটা খুবই এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, যে এটা এখন আর বাস্তবতার সাথে কোনো মিল নেই। ধরেন আমি যেই যে অর্থ বছরটা আমরা এখনও আছি, জুন মাসে শেষ হবে, এইটার বাজেট বাস্তবায়ন খুবই কম হবে। এবং এইটা এই কারণে শুধুমাত্র না যে আমরা একটা আন্দোলনের ভিতর যে একটা এই সরকার এসছে তারা একটা সংযত আচরণ করছে, তা না, এটা একটা ঐতিহাসিক সত্যে পরিণত হয়েছে। তা আমরা অন্তত আশা করেছিলাম যে মানে এই বছরের বাজেটটা যেটা করতে হয়, আসলে আগামী বছরের বাজেট দিবেন, তো আগে এই বছরের বাজেটের সংশোধনটা ভালো মতো করতে হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং এইটা অনেকে বলতেন যে রাজনৈতিক সরকার, তাদের একটা এক্সপেকটেশন থাকে, অ্যাম্বিশাস হতে হয়, এই জন্য এরকম করতে হয়। আমরা তো অন্তত আমি তো ওনাদের মতো অত রাজনীতি বুঝি না। আমি বাস্তবধর্মী বাজেটের কথা বলি আর কি, যেটা টেকনিক্যালি সাউন্ড, কারিগরিভাবে এটাকে সাউন্ড থাকবে, তাহলে আমি মনে করি জবাবদিহিতাটা বেশি থাকে। কারণ আপনি যখন একটা বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা দিবেন, সেইটার কারণে আমি জবাবদিহিতা করতে পারবো। আমি যদি বলেন যে কেউ কি আমার দেশের যারা 100 মিটার দৌড় প্রতিযোগিতায় যেই অ্যাথলেটরা জয়েন করেন, তাকে আমি বলতে পারি আচ্ছা তুমি 10 সেকেন্ডের ভিতরে এটা পারবা কিনা। কিন্তু তাকে যদি আমি বলি 5 সেকেন্ডের মধ্যে পারবা কিনা, তাহলে তো সে কোনো জবাবদিহিতার ভিতরে নেই, কারণ এটা সম্ভব না, এটা পৃথিবীর কেউ পারে নাই। তো বাংলাদেশের বাজেটের পরিস্থিতি ওই রকম গিয়ে দাঁড়িয়েছে। এইবারও যেই সংশোধনটা করা হলো, আসলে তো রাজস্ব আদায়টা তার থেকে অনেক কম হবে। মানে ওনারা 40,000 কোটি টাকার মতো একটা হয়তো কমিয়েছেন, এইটা তো আসলে 1 লক্ষ কোটি টাকার মতো একটা ঘাটতি হবে। এখন গত মাসে এনবিআরের যেই দীর্ঘ অচল অবস্থা চলেছে, তার কি প্রভাব পড়বে সেটা এখন আমরা জানি না। ফলে যেটা হয়েছে কি, যে আগামী অর্থ বছরেও দেখেন যে এই লক্ষ্যমাত্রাটা নেওয়া হয়েছে, যে বলা হচ্ছে বাজেটের আকার ছোট। আমি মানি না বাজেটের আকার ছোট, বাস্তবতার নিরিখে বাজেট আকার ছোট করা হয়নি। এইটা অন্তত পক্ষে 28-30% মতো একটা প্রবৃদ্ধি দরকার হবে, মানে এক অর্থ বছরে। এখন যে সময় আপনি অর্থনীতির গতি নিয়ে সংশয় আছে, সেইটাই এটা সম্ভব হবে কিনা জানি না। ফলে যখন আপনার অর্থের সংকুলন হবে না, তখন আপনার যে ঘাটতিটা থাকবে, এটা আপনি কোথা থেকে অর্থায়ন করবেন? খুব স্বাভাবিকভাবে ওটা ব্যয়ের সংকোচন হবে। কারণ আপনি যদি ঋণ নিতেও চাইতেন, এক হলো যে আপনি যেই ধরনের শৃঙ্খলায় ফিরতে আছেন ঋণ নিতে পারবেন না, 2 হলো যে ওই ঋণের টাকা যদি নিতেও চাইতেন ওইটার সংকুলন ব্যাংকে নাই, 3 হলো যে দেখেন যেই বাজেটটা করা হলো, উনি বলছেন যে আমরা বিবিএসের পরিসংখ্যানকে বলেছি স্বাধীন করতে, এটাকে প্রফেশনাল করতে। তো ওনারা একটা প্রাথমিক প্রাক্কলন দিয়েছেন এই অর্থ বছরে 4%। তো উনি বলতে পারতেন আমি 4% থেকে 5.5% আগামী বছরের লক্ষ্যমাত্রা করছি। অর্থ মন্ত্রণালয়ের যেই ম্যাক্রো ইকোনমিক পলিসি স্টেটমেন্ট এটা আছে, সেইটার মধ্যে বলা হলো যে এই অর্থ বছরে ওনারা ভাবছেন 5% প্রবৃদ্ধি হবে। এইটা তো সরকারের ভিতরের যে কোঅর্ডিনেশন আছে, কি মানে ভিত্তিতে দাঁড়িয়ে উনি প্রক্ষেপণ করছে কিনা, এটা তো সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। এবং এইটার আচরণটা আমরা একই রকমভাবে গত আওয়ামী লীগ সরকারের ভিতরে দেখেছি, যে তারা যখন করেছেন খুবই ক্লোজডভাবে এই ধরনের ভুল প্রাক্কলনের ভিতরে, ভুল অনুমিতির ভিতরে, এক ধরনের গায়ের জোরে বাজেট দিয়েছেন, যে বাজেট বাস্তবায়ন হচ্ছিল না, এবং আস্তে আস্তে বাস্তবায়ন এবং যেই বাজেট দেওয়া হয় তার মধ্যে দূরত্ব বাড়ছিল।
যদি বলেন যে সক্ষমতা অনেক কিছু ছিল না, বৈষম্যহীন হলো কিনা, তার আগের প্রশ্নটা হলো যে আমি প্রথম যেই বাজেটটা করতে চাইতাম সেটা হলো যেই দুর্বল বাজেটের ভিত্তিতে অর্থনীতির নেতৃত্ব হচ্ছিল আওয়ামী লীগ সরকারের সময়, যার ফলশ্রুতিতে আমরা এই জায়গায় এসেছি, সেইগুলোকে আমি কারেকশনের ভিতরে যেতে চাইতাম। তার মধ্যে একটা জায়গা হলো একটা বাস্তবসম্মত বাজেট দেওয়া। কারণ যখন এই বাজেটটা উনি দিচ্ছেন, আমি কেন এই কথাটা জোর দিয়ে বলছি, যখন উনি এই বাজেটটা দিচ্ছেন, যখন কাটছাট হবে তখন কিন্তু সারা বছর এটা আলোচনা করে কাটছাট হবে না। এখন যতখানি আলোচনা হচ্ছে, আপনি 3 মাস পরে কিন্তু যখন দেখবেন যে এটা 25% 30% গ্রোথ হবে, আপনিও এই টকশোতে ডেকে আমাদেরকে জিজ্ঞেস করবেন না বাজেটের তো এখন এইরকম পরিস্থিতি, বলেন কোথায় কাটছাট হবে। মাননীয় অর্থ উপদেষ্টাকেও আপনারা একটা সংবাদ সম্মেলনের ভিতরে ডেকে জিজ্ঞেস করবেন না যে এটা কেন হবে। যেই রেসপন্সিবিলিটি অ্যাক্টের কথা মিন্টু ভাই বলছিলেন, এটার একটু রেফারেন্স টেনে একটা দেই। বাংলাদেশে 2009-10 দিকে একটা আইন করা হয়েছিল, পাবলিক মানি অ্যাক্ট, যেখানে 3 মাস পর পর অর্থমন্ত্রীর পার্লামেন্টে বাজেটের পরিস্থিতির একটা আসলে এবং অর্থনৈতিক পরিস্থিতির একটা বিবরণ পার্লামেন্টের সামনে দেওয়ার কথা। এখন তো পার্লামেন্ট নাই, কিন্তু যদি সত্যিকার অর্থেই সরকার মনে করেন যে ওনারা জনগণের ম্যান্ডেট নিয়েই আছেন, সুতরাং একটা সরকার পার্লামেন্টেরিয়ান সিস্টেমের ভিতরে, সংসদীয় গণতন্ত্রে একটা সরকারের দায়িত্ব দেয় হলো সংসদ। তিনি সংসদের সামনে তার যে কাজের বিবরণ, এটা 3 মাস পর পর ওই আইনের ভিতরে উপস্থিত করতে চান। ইন দ্য স্পিরিট অফ ওই আইন বা ওইটার পেছনের যেই স্পিরিটটা আছে, এটাকে যদি মাথায় নেই এবং এই সরকার যদি ভাবে আমাকে জনগণ ম্যান্ডেট দিয়েছেন এই সরকার গঠনের জন্য, তাহলে 3 মাস পর পর ওনাকে এটা দেওয়া উচিত ছিল। এবং এইটা যে দেওয়া হলো না, আমরা মনে করি যে এই ওনারা ক্ষমতা নেওয়ার পরপরই, অগাস্ট মাসে দায়িত্বটা নিয়েছেন, সেই দায়িত্ব নেওয়ার পরপরই ওনাদের আমরা চেয়েছিলাম যে ওনারা এই বাজেটটাকে খতিয়ে দেখুক। কারণ শৃঙ্খলা ফেরানো অন্যান্য জায়গায় কিন্তু ভালো কাজ হয়েছে, আমরা ব্যাংকিং খাতে ভালো উন্নতি দেখেছি, অন্তত রক্তক্ষরণ তো ডেফিনেটলি বন্ধ হয়েছে, একটা কনফিডেন্স ফিরেছে। আমাদের বৈদেশিক মুদ্রার ভিতরে যে অস্থিতিশীলতা ছিল সেইটাই আমাদের এসেছে, রিজার্ভ এখন আবার একটু শক্তিশালী হওয়া শুরু করেছে। সুতরাং উন্নতি তো হয়েছে, কাজ করছেন না ওরা তা না, যে কাজটা করছেন সেই কাজটার ভিতরে আমি মনে করি যে ওই টেকনিক্যাল জায়গাগুলোকে যদি সাউন্ড থাকতো, তাহলে এই বাজেটটাকে আরও ভালোভাবে আমরা বৈষম্যহীন হলো কিনা বা এইটা আরও বেশি সেই শৃঙ্খলা ফেরাতে কাজ করবে কিনা সেইটা বোঝা সহজ হতো। বড় বিষয় হলো যেটা মিন্টু ভাই বলেন, আমি ভেবেছিলাম যে উনি বলবেন যে আমরা এটা কিছুদিন আগে আমরা এনেছি পরিসংখ্যান ব্যুরোর তথ্য দিয়ে, সেটা হলো যে প্রথম 6 মাসে বাংলাদেশে চাকরি কমে গেছে প্রায় 21 লাখ। তার মধ্যে যেই বৈষম্যের কথা বলছে 18 লাখই নারী চাকরি হারিয়েছে। নতুন জব তো ক্রিয়েট হয়ই নাই, নেট আমাদের চাকরি হারিয়ে গেছে। সুতরাং কর্মসংস্থানের জায়গা থেকেই যে শেষ মানে আন্দোলনের যে জুলাই মাসের শুরু, এটা যদি আমরা বুঝে থাকি, তরুণদের কর্মসংস্থানের আকাঙ্ক্ষা হলো এটার সূত্রপাতটা করেছিল বড় পরিসরের আন্দোলনের ভিতরে, এবং সেইটাকে বৈষম্যকে এবং সাধারণ মানুষের জীবনমান দিন শেষে কিন্তু আসলে ভাগ্য নির্ধারণ করে সরকারের। এবং এটা আমরা শুনেছি শুধু আমাদের দেশে না, তো সারা পৃথিবীতেই এইটা ইতিহাস লেখা থাকে যে অর্থনীতি শেষ পর্যন্ত কিন্তু অনেক সরকারের ভবিষ্যৎ তৈরি করে। তো এই সরকার অন্তর্বর্তীকালীন হতে পারে, কিন্তু অর্থনীতি পুনর্গঠন তাদের একটা অন্যতম প্রধান, আমি দেখি যে তাদের গুরুত্বপূর্ণ মানে এজেন্ডার ভিতরে আছে এবং সেটা থাকাও উচিত। তবে আমরা যেটা বলছি যে এটা টেকসই তখন হবে যখন এগুলির কার্যক্রমগুলোকে আমরা এগিয়ে নিতে পারবো, এবং তার জন্য অন্যান্য যে রাষ্ট্রের সংস্কারের কথা বলা হয়েছে তার তুলনায় অর্থনীতির সংস্কারকে আরও জবাবদিহি এবং স্বচ্ছ এবং টেকসই করার ক্ষেত্রে কোনোভাবেই এটাকে ডিপ্রায়োরিটাইজ করা যাবে না।